আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। প্রার্থী হবেন লোকসভায়, মিঠুন চক্রবর্তী কি জানালেন? আসন্ন লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াবেন, কবে থেকে শুরু করবেন প্রচার? এসব প্রশ্নের জবাব দিলেন বলিউডের ডিস্কো ডান্সার তথা বর্তমান বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ছাড়া পাওয়ার পর শুক্রবার বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা করাতে। সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরএসএস নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে ওই সংগঠন সম্পর্কে নিজের মত জানিয়েছেন। সন্দেশখালীর ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মিঠুন চক্রবর্তী। সন্দেশখালীর ঘটনার পিছনে আরএসএস এর মদতের কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কিন্তু মুখ্যমন্ত্রী পর্যবেক্ষণের সঙ্গে সহমত নন তিনি। আরএসএসকে পজিটিভ ফোর্স বলে উল্লেখ করেছেন তিনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিষয়ে মিঠুন চক্রবর্তী বলেছেন, আরএসএস নেগেটিভ ফোর্স নয়, পজিটিভ ফোর্স। পুরো ভারতে, পুরো বিশ্বে আছে 12 কোটির বেশি সদস্য রয়েছে। এর মতো আর কোনো সংস্থা নেই যা দেশের জন্য এত কাজ করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মিঠুনকে দেখা যাবে কিনা সে কৌতূহল স্বাভাবিকভাবেই রয়েছে সাংবাদিকদের মধ্যে। তারা সেই প্রশ্ন ছুড়ে দেন মহাগুরুকে। এর জবাবে মিঠুন বলেন, তিনি দেওয়ার লোক, নেওয়ার লোক নন। অর্থাৎ তিনি যে প্রার্থী হচ্ছেন না তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রার্থী হওয়ার প্রস্তাব যে তিনি আগেও ফিরিয়েছেন তা মনে করিয়েছেন। প্রার্থী হয়ে একটি কেন্দ্রে আবদ্ধ থাকার ইচ্ছা যে তার নেই তাও জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেছেন, প্রার্থী হলে নিজের জায়গায় বেশি মনোযোগ করতে হবে। এর থেকে বড় অফার ছিল, কিন্তু আমি দেওয়ার লোক, নেওয়ার নয়। এর পাশাপাশি 1 তারিখ থেকে প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। বলেছেন, 1 তারিখ থেকে প্রচারে নামব, শেষ অবধি থাকব। অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে চিতার সবল যে ঘাসফুলের দিকে ধেয়ে যাবে তা পরিষ্কার হয়ে গেল মহাগুরুর কথাতেই। দিল্লি পুলিশের হাতে আক্রান্ত তৃণমূল সাংসদরা, আন্দোলনের ডাক অভিষেকের। গত বছরের 3রা অক্টোবর 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের মহিলা সাংসদরা। তার প্রতিবাদে এবার রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, শুক্রবার দলের ভার্চুয়াল সভা থেকে এই নির্দেশ দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল সভা থেকে অভিষেক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আর অপেক্ষা নয়, এখনই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন। শুধু মহিলা সাংসদরাই নয়, সেদিন দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন দলের বর্ষিয়ান সাংসদরাও। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে ওই প্রসঙ্গের উল্লেখ করে অভিষেক বলেন, বীরবাহা হাসদা, মহুয়া মৈত্রদের দিল্লিতে কিভাবে নিগৃহীত করা হয়েছে দিল্লিতে তা দেখেছেন। সাংসদদের বলবো, বিধায়কদের বলবো, এটা নিয়ে ঢালাও প্রচার করুন। ব্লক অঞ্চলে কথা বলে 24 ঘন্টায় সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ এ ব্যাপারে শনিবার থেকে রাস্তায় নেমে আন্দোলন করতে পারে তৃণমূল কংগ্রেস। গায়ের জোরে কিভাবে গরিব মানুষের টাকা কেন্দ্রের সরকার আটকে রেখেছে মানুষের কাছে, তাও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে নারী নির্যাতন নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে বলে আগেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সন্দেশখালীতে যদি দিনের পর দিন, রাতের পর রাত অন্ধকারে নারী নির্যাতনের ঘটনা ঘটে থাকে, তাহলে বিজেপি বা সিপিএমের স্থানীয় নেতৃত্ব এতদিন তা নিয়ে একটি কথাও বললেন না কেন? তৃণমূলের অভিযোগ, ভোটের আগে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে। ওয়াকিবল মহলের মতে, সন্দেশখালী নিয়ে বিরোধীরা একত্রিতভাবে যে জনমত তৈরির চেষ্টা করছে তারই পাল্টা হিসেবে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। অভিষেকের কথায়, সন্দেশখালী নিয়ে এত মারামারি আর চোপড়ায় বিএসএফের কারণে 4টে ফুটফুটে বাচ্চা মারা গেল, সেখানে রাজ্যপাল যান না। দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য সর্বস্তরের নেতৃত্বকে এই ব্যাপারে জনসংযোগে নামার নির্দেশ দেওয়া হয়েছে। সাংসদদের বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েনকে। বিধায়কদের বিষয়টি দেখবেন রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রয়োজনে বিধায়ক সাংসদরা একসঙ্গে মানুষের কাছে যাবেন। বৈঠকে কর্মীদের অভিষেক বলেন, বাংলার যে মোট 3343টি অঞ্চল রয়েছে, সেখানে আগামী 18 তারিখ থেকে একটা সহায়তা শিবির করবেন। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আমরা তথ্য সংগ্রহে নামছি। 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত প্রতিদিন 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই শিবির চলবে। এই শিবিরে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম আপনারা ফিল আপ করবেন।
সেই ফিল আপ করা ফর্ম আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। অভিষেকের কথায় যে জমিদাররা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলছেন আমরা বাংলার টাকা আটকে রাখবো, সেই জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই। 210 কোটি টাকা কর ফাঁকি, লোকসভার আগে ফ্রিজ কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। লোকসভার আগেই ফ্রিজ হয়ে গেল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। চাঞ্চল্যকর অভিযোগ করলেন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। সেই সঙ্গে যুব কংগ্রেসের যাবতীয় অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে দাবিদার। শুধু ফ্রিজ করাই নয়, দলের 210 কোটি টাকার কর বকেয়া রয়েছে বলেও জানিয়েছেন আয়কর বিভাগ। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন মাকেন। জানা গিয়েছে ক্রাউড ফান্ডিং করে যে অর্থ জমা পড়েছিল দলের ব্যাংক অ্যাকাউন্টে সেটা ব্যবহার করা যাচ্ছে না। নির্দিষ্ট কারণ ছাড়াই ফ্রিজ করে দেওয়া হয়েছে যুব কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্টও। লোকসভা নির্বাচনের আগেই কার্যত অচল করে দেওয়া হয়েছে কংগ্রেসের সমস্ত আর্থিক কার্যকলাপ। মাকেনের দাবি, আমরা এদিন জানতে পারি যে চেকগুলো দলের তরফে ইস্যু করা হয়েছে, সেগুলো ব্যাংকে কাজ করছে না। পরে জানতে পারি কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। রেহাই পায়নি যুব কংগ্রেসের অ্যাকাউন্টগুলো। তার উপর আয়কর দপ্তরের থেকে জানানো হয়েছে 2019 সাল থেকে বিশাল পরিমাণে কর বকেয়া রয়েছে। কংগ্রেস ও যুব কংগ্রেস মিলিয়ে বাকি রয়েছে মোট 210 কোটি টাকার কর। ফলে একেবারে দেউলিয়ার দশা হয়েছে কংগ্রেসের। মাকেন জানান, একটা টাকাও খরচ করার মতো অবস্থা নেই। ইলেকট্রিক বিল, দলীয় কর্মীদের বেতন কিছুই দেওয়া যাচ্ছে না। শুধু ন্যায় যাত্রা নয়, দলের সমস্ত কাজই বন্ধ হয়ে যাবে। মাকেনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলের প্রতি এমন আচরণ করছে কেন্দ্র। তিনি বলেন, নির্বাচনী বন্ড নয়, এই টাকা এসেছিল ক্রাউড ফান্ডিং থেকে। তাও নির্বাচনের ঠিক আগেই এভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়াটা একেবারেই রাজনৈতিক কারণ। আপার প্রাইমারিতে শিক্ষক পদে চাকরি হয়ে যাবে, বিস্ফোরক অডিও ফাঁস শুভেন্দুর। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি বিক্রি এখনও খুবই সক্রিয়। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কথিত অপরাধের একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন। অডিও ক্লিপটিতে শুভেন্দু অধিকারী টিএমসি নেতা কালীপদ প্রতি এবং টিএমসির একজন এজেন্ট বিজেপি নেতা দাবি করেছেন, নেতার মধ্যে কথোপকথন শেয়ার করেছেন একজন চাকরি প্রার্থী যিনি 14 লক্ষ টাকা দিয়েছিলেন সরকারি স্কুলের শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য, তবে নিয়োগ হয়নি। যদিও তাকে আশ্বস্ত করা হয় আপার প্রাইমারিতে চাকরি হয়ে যাবে। অধিকারী দাবি করেছেন যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এখনও সক্রিয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ইডি এবং সিবিআইকে তার পোস্টে ট্যাগ করেছেন। শুভেন্দু টুইটারে লিখেছেন, WB গভর্নমেন্ট জবস ফর সেল নেক্সাস খুবই সক্রিয়। কালীপদ পতি এবং একজন ক্লায়েন্টের কথোপকথন শুনুন। টিএমসি নেতা কালীপদ পতির দাতানে মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জির এজেন্ট হিসেবে বেশ খ্যাতি রয়েছে। কথোপকথন হলো 14 লক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয়। একটি সরকারি স্কুলের শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার জন্য অগ্রিম প্রদান করা হয়েছে। যদিও শিক্ষক পদে নিয়োগ হয়নি, কালীপদ পতিকে এই বিষয়ে আশ্বস্ত করতে শোনা যায়। কিছু সময়ের মধ্যে নিয়োগের সম্ভাবনা আছে বলে দাবি করা হয়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি একটি বাস্তবতা যা এখনও বিদ্যমান এবং জড়িত সকল অপরাধী টিএমসি পার্টির অন্তর্ভুক্ত।